বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি সাদত কলেজের পদার্থবিদ্যা বিভাগ কর্তৃক নিয়মিত অনলাইন ক্লাসে তৃতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আজকে তারিখ 14/11/2020 বার বুধবার। আজকে যে বিষয়ে ক্লাসটি হবে সেটি হলো ইলেকট্রনিক্স 1, বিষয় করতে 2707, অধ্যায় বাইপোলার ট্রানজিস্টর, আর পাঠ শিরোনাম হলো ট্রানজিস্টর। ইলেকট্রনিক্সের লেকচার নং 11। প্রথমেই দেখো, এখানে একটি চিত্র দেখা যাচ্ছে। চিত্রটা দেখে দেখো তোমরা বুঝতে পারছো কিনা। এটি একটি ট্রানজিস্টর। দেখো, এটার মধ্যে দুই পাশে দুটি এন টাইপ সেমিকন্ডাক্টর এবং মাঝখানে একটি পি টাইপ সেমিকন্ডাক্টর। একটা বিশেষ প্রক্রিয়ায় স্যান্ডউইচের মাধ্যমে এরকম একটি ডিভাইস তৈরি করা হয়েছে, যার তিনটি প্রান্ত আছে। ডানের প্রান্তটির নাম হলো ইমিটার, বামের প্রান্তটির নাম হলো ইমিটার, ডানের প্রান্তটির নাম হলো কালেক্টর, মাঝখানে প্রান্তটির নাম হলো বেজ। তাহলে ট্রানজিস্টরটা হলো তিন প্রান্ত বিশিষ্ট একটি সেমিকন্ডাক্টর ডিভাইস। এটি একই রকম পদার্থের একটি পি টাইপ অর্ধপরিবাহী পদার্থের দুই পার্শ্বে দুটি এন টাইপ অর্ধপরিবাহী পদার্থ বিশেষভাবে স্যান্ডউইচের মাধ্যমে সংযুক্ত করে যে ডিভাইস তৈরি করা হয় সেটাকে বলা হয় ট্রানজিস্টর। তাহলে এর বাম প্রান্তের যে সংযোগটি দেওয়া হবে সেটাকে বলা হবে ইমিটার, ডান পাশের যে মেটালিক কন্ডাক্ট সেটার নাম হলো কালেক্টর, আর মাঝখানে যেটি সেটা হলো বেজ। ইমিটার মানে হলো যে চার্জকে ইমিট করে, বেজ হলো চার্জকে নিয়ন্ত্রণ করে, কালেক্টর হলো চার্জকে সংগ্রহ করে। দেখো, টাইপস অফ ট্রানজিস্টর। ট্রানজিস্টর হলো দুই ধরনের, একটা হলো এনপিএন ট্রানজিস্টর, একটা হলো পিএনপি ট্রানজিস্টর। যদি পি টাইপ অর্ধপরিবাহী পদার্থের দুই পার্শ্বে দুটি এন টাইপ অর্ধপরিবাহী পদার্থ বিশেষ প্রক্রিয়ায় স্যান্ডউইচ করে ট্রানজিস্টর তৈরি করা হয় তাহলে সেটাকে বলা হয় এনপিএন ট্রানজিস্টর। আর যদি একটি এন টাইপ অর্ধপরিবাহীর দুই পার্শ্বে দুটি পি টাইপ অর্ধপরিবাহী বিশেষ প্রক্রিয়ায় স্যান্ডউইচের মাধ্যমে ট্রানজিস্টর তৈরি করা হয় তাহলে সেটাকে বলা হয় পিএনপি ট্রানজিস্টর। উপরেরটা হলো আমাদের ব্লক ডায়াগ্রাম এনপিএন ট্রানজিস্টরের, নিচে হলো সিম্বল। উপরেরটি হলো আমাদের পিএনপি ট্রানজিস্টরের ব্লক ডায়াগ্রাম, নিচেরটা হলো সিম্বল। দেখো, পিন ডায়াগ্রাম অফ ট্রানজিস্টর। ট্রানজিস্টরের পিন, বাজারে যে ট্রানজিস্টর গুলো পাওয়া যায় সেগুলো বিভিন্ন ধরনের আছে। তার মধ্যে হলো এই পিন ডায়াগ্রামটা। দেখো, এই যে এরকম দেখতে, এটা হলো সোজা, লিড গুলো হলো সোজা আর এই লিড গুলো হলো বাঁকা। যদি সোজা লিডের ট্রানজিস্টর হয় তাহলে তার নাম্বার থাকবে এই যে যেমন TU92, কেস হলো 29, স্টাইল হলো 17। তাহলে স্ট্রেট লিড বাক প্যাকের জন্য দেখো 1 2 3 এইভাবে লিডের নাম্বার দেওয়া আছে। 1 নাম্বারটা দেখো কালেক্টর, 2 নাম্বারটা হলো বেস, 3 নাম্বারটা হলো ইমিটার। যদি বেন্ডিং থাকে সেই ক্ষেত্রে দেখো 1 নম্বরটা হলো ইমিটার, 2 নম্বরটা হলো বেস, 3 নম্বরটা হলো কালেক্টর। তাহলে যদি আমাদের এনপিএন ট্রানজিস্টরের সিম্বল যেখানে দেওয়া আছে BC547A আর PN2222A, তাহলে বেন্ডিং লিডের জন্য এইরকম আর স্ট্রেট লিডের জন্য এইরকম। তাহলে দেখো, ট্রানজিস্টরের আমরা যদি লিড অনুযায়ী বিভক্ত করি তাহলে দেখা যাবে এটা হলো এনপিএন ট্রানজিস্টর। বেন্ডিং লিডের জন্য এরকম CBE, সিতে হলো কালেক্টর, বিতে বেইজ, ইতে হলো ইমিটার। তার চিত্রটা হলো এইরকম। দেখো, বেইজ, কালেক্টর, ইমিটার। সবসময় মাথায় রাখতে হবে যে মাঝখানেরটা হবে বেইজ,
আর ইমিটারের মধ্যে তীর চিহ্ন থাকবে। যদি ইমিটারের তীর চিহ্ন বাহিরের দিকে থাকে তাহলে সেটাকে বলা হবে আমরা এনপিএন ট্রানজিস্টর। আর দেখো এই যে ইমিটারের তীর চিহ্ন যদি ভিতরের দিকে থাকে তাহলে সেটাকে বলবো আমরা পিএনপি ট্রানজিস্টর। দেখো পিএনপি বেসড সার্কিট, যে কালেক্টর, বেস, ইমিটার, কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে সেই ক্ষেত্রে দেখো কালেক্টর থেকে কারেন্ট প্রবাহিত হয়ে ইমিটারের দিকে যাবে, কালেক্টর থেকে কারেন্ট প্রবাহিত হয়ে ইমিটারের দিকে যাবে। দেখো পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখো ইমিটার থেকে কারেন্ট বের হয়ে আউটপুট কারেন্ট কালেক্টরের দিকে যাবে, ইমিটার থেকে বের হয়ে কালেক্টরের দিকে যাবে। মাথায় রাখতে হবে যে ট্রানজিস্টরের তিনটি প্রান্তই আমরা বেজের সাথে যুক্ত করতে পারি। যদি এই ক্ষেত্রে দেখো ইমিটারকে আমরা বেজের সাথে যুক্ত করেছি, এই জন্য এটাকে বলা হবে কমন বেজ ইমিটার। যদি বেজকে আমরা ভূমির সাথে যুক্ত করি তাহলে সেটাকে বলা হবে কমন বেজ। কালেক্টরকে যদি ভূমির সাথে যুক্ত করি তাহলে সেটাকে বলা হবে কমন কালেক্টর। এই ক্ষেত্রে যে কারেন্টের ডিরেকশনটা দেওয়া আছে সেটি হলো কমন ইমিটার। দেখো কারেন্ট ডিরেকশন কিভাবে কারেন্টটা ফ্লো করে, দেখো এদিকে আছে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে। দেখো এনপিএন ট্রানজিস্টর, এই যে ইমিটার, এটা তীর চিহ্ন ভিতরের দিকে, তীর চিহ্ন ভিতরের দিকে, তাহলে সেটাকে বলবো আমরা পিএনপি ট্রানজিস্টর। দেখো তীর চিহ্ন বাহিরের দিকে, সেটাকে বলবো আমরা এনপিএন ট্রানজিস্টর। দেখো আমাদের পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে এখানে দেখানো আছে, এটা হলো বেস, এটা হলো কালেক্টর। বেস আর কালেক্টরের মধ্যে একটি, এটা হলো আমাদের ইনপুট বিভব। এই ইনপুট বিভব এখানে বলা হয়েছে ভিবিসি। ভি মানে বিভব, আর এই বি মানে বেস, সি মানে হলো কালেক্টর। অর্থাৎ কালেক্টর বেজের মধ্যে যে বিভবটা ক্রিয়া করবে সেটাকে বলা হবে ভিবিসি। দেখো বেজ আর ইমিটারের মাধ্যমে এই জায়গায় একটি ভোল্টেজ ক্রিয়া করবে, সেটাকে বলা হবে বেজ ইমিটার। আর এইদিকে আমরা আউটপুট ভোল্টেজ পাবো, সেটা হলো ভিসিই, অর্থাৎ কালেক্টর ইমিটার ভোল্টেজ। অনুরূপভাবে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রেও দেখো এইদিকে হলো ইনপুট, যেহেতু এইদিকে কারেন্ট ফ্লো করবে, এখানে আমরা একটা বিভব দিব, এইটার এখানে থাকবে প্লাস, এখানে থাকবে মাইনাস। এখানে ইমিটার এবং বেজের মধ্যে যে ভোল্টেজ, এই জন্য এটাকে বলা হয়েছে ভিবি। আর এখানে ইমিটার, বেজ এবং কালেক্টরের মধ্যে একটি ভোল্টেজ ভিবিসি। আর আউটপুট ভোল্টেজটা হবে কালেক্টর এবং ইমিটারের মাধ্যমে, ইমিটারের মধ্যে এখানে হবে ভিসি। এইভাবে আমাদের বায়াসিংটা করতে হবে। আমরা জানি ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াস কখন, যদি পি টাইপ অর্ধপরিবাহী পদার্থের সাথে ব্যাটারি পজিটিভ প্রান্ত যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। আর যদি পি টাইপ অর্ধপরিবাহী পদার্থের ব্যাটারি নেগেটিভ প্রান্ত যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হবে নেগেটিভ রিভার্স বায়াস। তাহলে দেখো এটা হলো এনপিএন ট্রানজিস্টর, তাহলে মাঝখানেরটা হলো কি পজিটিভ, তার মানে পি টাইপ। এখানে ব্যাটারির দেখো পজিটিভ প্রান্ত যুক্ত আছে, তার মানে ইনপুট সার্কিটটা হলো ফরওয়ার্ড বায়াস। এই যে ইনপুট সার্কিটটা হলো এন এর সাথে দেখো পিএনপি, এখানে আমাদের যে ভোল্টেজ দেওয়া আছে সেটা আমাদের হলো সবসময় হলো ইনপুট সার্কিটটা ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে। ফরওয়ার্ড বায়াস, এই যে ইমিটার বেস ভোল্টেজ দেখো ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে। ট্রানজিস্টরের কার্যক্রম, ট্রানজিস্টর কিভাবে কাজ করে আমাদের দেখো বায়াসিং এর কথা বলেছিলাম। এই যে ব্যাটারির এনপিএন ট্রানজিস্টর, তাহলে এন হলো নেগেটিভ, এই যে দেখো ব্যাটারির নেগেটিভ প্রান্ত এখানে যুক্ত আছে। আর বেজ হলো দেখো এই যে পি টাইপ, এটা হলো পজিটিভ, এই যে দেখো পজিটিভ প্রান্ত যুক্ত আছে। তার মানে এই ইনপুট সার্কিটটা হলো সবসময় ফরওয়ার্ড বায়াসে রাখা হয়। দেখো এই জায়গায় হলো পি এবং এন এর মাঝে আমাদের দেখো পি হলো পজিটিভ, এন হলো নেগেটিভ। দেখো এন টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত আছে, আবার দেখো পি হলো পজিটিভ, তার সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত যুক্ত আছে। তাহলে এন এর সাথে আমি আগেই বলেছি এন টাইপ অর্ধপরিবাহী পদার্থের সাথে যদি ব্যাটারি পজিটিভ প্রান্ত যুক্ত থাকে তাহলে সেই বায়াসকে বলা হবে রিভার্স বায়াস। দেখো পি টাইপ অর্ধপরিবাহী পদার্থের সাথে যদি ব্যাটারি নেগেটিভ প্রান্ত যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হবে রিভার্স বায়াস। তাহলে দেখো আউটপুট সার্কিটটা হলো রিভার্স বায়াস। আগের সার্কিটে যেরকম ভোল্টেজ গুলো দেখানো হয়েছে, এই যে দেখো বেজ এবং ইমিটারের মাঝে যে ভোল্টেজ সেটা হলো এনপিএন ট্রানজিস্টরের জন্য ভিবিই, বেজ ইমিটার ভোল্টেজ, তাহলে এটা হলো ফরওয়ার্ড বায়াস। এই যে দেখো ভিসিই, এটা হলো রিভার্স বায়াস। এখন আমাদের
কারশফের কারেন্ট ল অনুযায়ী আমাদের এখানে যেটা কাজ করবে সেটা হলো আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। সবসময় এই সূত্রটা মেনে চলবে যে ইমিটারের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে তা হবে বেইজের কারেন্ট এবং কালেক্টর কারেন্টের যোগফল। বেইজের কারেন্ট এবং কালেক্টর কারেন্টের যোগফল। দেখো আমি যখন কিভাবে দেখো এর ভিতরের অ্যাকশনটা হবে, এখানে ব্যাটারির পজিটিভ প্রান্ত দেখো এটা হলো একটি পিএনপি ট্রানজিস্টর। পি টাইপের মধ্যে তোমরা জানো যে থাকে হোল, এন টাইপ অর্ধপরিবাহীর মধ্যে থাকে এন এই ইলেকট্রন, পি টাইপ অর্ধপরিবাহীর মধ্যে থাকে হোল। তাহলে এটা যখন ফরওয়ার্ড বায়াস দেওয়া হয়েছে তাহলে এই পজিটিভ আর এই পজিটিভ হোল পজিটিভ চার্জ যুক্ত, তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করার কারণে হোলগুলো কি করবে, এই ডান দিকে মুভ করবে। দেখো এখানে এন টাইপ অর্ধপরিবাহী পদার্থের মধ্যে কিছু ইলেকট্রন আছে, এই হোল আর ইলেকট্রন পরস্পরকে কিছু নিষ্ক্রিয় করবে, এটা খুবই কম 5%। আর 95% দেখো হোলগুলো এটাকে এন টাইপ ওই অর্ধপরিবাহী পদার্থটাকে ভেদ করে এই দিকে চলে আসবে, কালেক্টরে চলে আসবে। দেখো কালেক্টরে এখানে পি, তার মানে এইখানেও আছে কি হোল, তাহলে এই হোল আর এই হোল পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। আবার দেখো এখানে বায়াসিং এর জন্য এখানে আছে নেগেটিভ বিভব, এই নেগেটিভ বিভব পি এবং এন এটা আছে রিভার্স বায়াস, এই হোলগুলোকে কি করবে, আকর্ষণ করবে। আকর্ষণ করার কারণে হোলগুলো কি করবে, এদিক দিয়ে ফ্লো করবে। তার মানে কারেন্টের ডিরেকশনটা হবে এই দিকে, ইলেকট্রনটা এই দিকে ফ্লো করবে। তাহলে হোল কি করলো, ভিতরের বর্তনীতে ফ্লো করলো, এই যে দেখো কারেন্টটা ঠিক এই দিকে এসে এটার সাথে এই যে বেজের সাথে যে মিলিত হবে। তার মানে সবসময় মাথায় রাখতে হবে যে ইনপুট সার্কিট হবে ফরওয়ার্ড বায়াস আর আউটপুট সার্কিট হবে রিভার্স বায়াস। দেখো ইমিটার বেস কালেক্টর, এটা এখানে আমাদের দেখো এটা হলো এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টরের বেলায় দেখো এন টাইপ অর্ধপরিবাহী পদার্থের মধ্যে থাকে বেশি পরিমাণে ইলেকট্রন, এর মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন। পি টাইপ অর্ধপরিবাহী পদার্থের মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো হোল, এন টাইপ অর্ধপরিবাহী পদার্থের মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন। দেখো আমরা যখন বায়াসিং করেছি তখনই আমরা আগেই বলেছি এন টাইপ অর্ধপরিবাহী পদার্থের সাথে যদি ব্যাটারি নেগেটিভ প্রান্ত যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হবে ফরওয়ার্ড বায়াস। দেখো এটা ফরওয়ার্ড বায়াস, দেখো এটা নেগেটিভ আর ইলেকট্রনের চার্জও নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ এই ইলেকট্রনগুলোকে একটা ধাক্কা দিবে যাতে ডান দিকে মুভ করে। এই পি টাইপ অর্ধপরিবাহী পদার্থের মধ্যে হোল আছে, এই ইলেকট্রন আর হোল কি করবে, কিছু নিউট্রাল হয়ে যাবে, সেই নিউট্রালের পরিমাণ হলো 5%। আর 95% ইলেকট্রন কি করবে, এই পি টাইপ অর্ধপরিবাহী পদার্থ পার হয়ে এই এন টাইপ অর্ধপরিবাহী পদার্থের মধ্যে আসবে। দেখো আমরা আগেই বলেছি আউটপুট সার্কিটটা হবে রিভার্স বায়াস। এই যে দেখো রিভার্স বায়াস, এন টাইপ অর্ধপরিবাহী পদার্থের সাথে ব্যাটারি পজিটিভ প্রান্ত যুক্ত আছে, এই জন্য এটার নাম হলো রিভার্স বায়াস। রিভার্স বায়াস থাকার কারণে এটা পজিটিভ, ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ, পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। আকর্ষণ করার কারণে ইলেকট্রনগুলো কি করবে, এই দিকে মুভ করবে। আমরা জানি ইলেকট্রন যেদিকে মুভ করে কারেন্ট তার বিপরীত দিকে ফ্লো করে, এই জন্য দেখো কারেন্টের ডিরেকশন হলো উপরের দিকে। আর বাম পাশে দেখো যেহেতু হোল হলো পজিটিভ চার্জ যুক্ত, হোল এইদিকে ফ্লো করতেছে, কারেন্টের ডিরেকশনটাও কিন্তু এইদিকে। তার মানে হোল যেদিকে মুভ করবে ইলেকট্রন তার বিপরীত দিকে মুভ করে, কারণ ইলেকট্রন এই দিক থেকে এইদিকে মুভ করতেছে, এর কারণে হলো কারেন্টের ডিরেকশন হলো উল্টা দিকে। কারেন্টের ডিরেকশন এখানে নিচের দিকে, আর এখানে কারেন্টের ডিরেকশন হলো উপরের দিকে। খুব ভালো করে মনোযোগ সহকারে এটা দেখতে হবে। দেখো ট্রানজিস্টরের ব্যবহার, তাহলে ট্রানজিস্টর আমরা কোন কাজে ব্যবহার করতে পারি, যে ট্রানজিস্টরের প্রথম একেবারে সাধারণ ব্যবহার হলো ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার হয়। ট্রানজিস্টর আরো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, ভোল্টেজ ডিভাইডার হিসেবে ব্যবহার করা হয়, সুইচ হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা এখানে একটা অ্যাম্পলিফায়ার হিসেবে আমরা দেখেছি যে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। দেখো একটা যেহেতু ইমিটারের ডিরেকশন বাইরের দিকে, তার মানে এটা একটা এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর এটা ইমিটার আবার সার্কিটের ভূমির সাথে যুক্ত আছে, এটাকে বলা হবে কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টর। তার মানে এর কনফিগারেশন হলো কমন ইমিটার। দেখো বাম পাশে এখানে এটা ব্যাটারি, দেখো এটা পজিটিভ, যেহেতু এনপিএন ট্রানজিস্টর সেহেতু বেসটা হলো পজিটিভ, এই যে এখানে ফরওয়ার্ড বায়াস রাখা হয়েছে। দেখো তাহলে এনপিএন ট্রানজিস্টর হওয়ার কারণে এই কালেক্টর এবং ইমিটার হলো
এন টাইপ অর্ধপরিবাহী পদার্থ, আমরা জানি এন টাইপ অর্ধপরিবাহী পদার্থের সাথে ব্যাটারির যদি নেগেটিভ প্রান্ত যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হবে ফরওয়ার্ড বায়াস, আর যদি পজিটিভ প্রান্ত যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হবে রিভার্স বায়াস। দেখো এই যে এন এর এটা হলো এন, এটা হলো ব্যাটারি পজিটিভ প্রান্ত যুক্ত আছে, তার মানে এটা হলো রিভার্স বায়াস। তাহলে এইটুকুর মধ্যে আমরা আউটপুট কারেন্ট পাবো। এই যে এখানে একটা লোড রেজিস্টর রাখা হয়েছে, এই কালেক্টর এই আর এর দুই প্রান্তেই আমরা কি করব, এই আউটপুট কারেন্টটা পাবো। দেখো ট্রানজিস্টর এজ অ্যান অ্যাম্পলিফায়ার, ট্রানজিস্টর কিভাবে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, সার্কিটটা এরকম ভাবে তোমাকে কনস্ট্রাকশন করতে হবে। করার পরে এই যে এখানে ইনপুট সিগন্যাল দেওয়া হবে, এইখানে আউটপুট সিগন্যাল আমরা এই যে এই দুই বিন্দু থেকে আমরা কালেক্টরের দুই পাশে এই যে দেখো আর এল রোড রেজিস্টর দেওয়া আছে, এটার দুই প্রান্তে আমরা কি করব, আউটপুট ভোল্টেজ পাবো। তাহলে দেখো এই যে দেখো পূর্ণচক্র যখন একটি সিগন্যাল এখানে আসবে এসি সিগন্যাল, তাহলে তার প্রথমে হলো পজিটিভ হাফ যখন আসবে তখন দেখো এটা ফরওয়ার্ড বায়াস হবে। ফরওয়ার্ড বায়াস হওয়ার কারণে এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে, এদিক দিয়ে কারেন্ট ফ্লো করার কারণে দেখো এটা হলো ইমিটার বেস। আমরা জানি এটা হলো একটা এনপিএন ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর হওয়ার কারণে আমাদের এই আউটপুটে কারেন্টও দেখা যাবে এখানে বেড়ে যাবে। কিরকম দেখো, যদি সূত্রটা এমন হয় যে আমি যদি এইখানে ইনপুট কারেন্টের মান যদি ধরো 0.1 এম্পিয়ার বাড়াইলাম, 0.1 এম্পিয়ার বাড়ানোর কারণে দেখো আরএল এর মান যদি হয় এমন ধরো 10 কিলো, 10 কিলো ওম মানে হলো 10,000 ওম, তাহলে এখানে হলো 0.1 যদি বাড়াই তাহলে 10,000 ওম ইন্টু 0.1 ভি ইকুয়াল টু দেখো ভি আর এল, ভি আইসি আর এল। তাহলে আমরা যদি এই আর এল এর অ্যাক্রোসে ভি নির্ণয় করি তাহলে সেটাকে বলা হবে ভি আর এল, সেটা পাবো আমরা আইসি আর এল। এই আর এলটা কিন্তু গুণ না, এই আর এলটা হলো ভি আর এল, অর্থাৎ আর এল এর অ্যাক্রোসে ভি। তাহলে আইসি আর এল, আইসির মান আমি বললাম কত 0.1, আর আর এল এর মান হলো 10,000 ওম, তাহলে দেখো 1000 ভোল্ট পাওয়া গেল। তার মানে একটু নিম্ন একটা সিগন্যালের জন্যই আমরা দেখো তাহলে 10,000 ভোল্ট পেতে পারি, তাহলে কি আমাদের এইটা অনেক গুণ বেড়ে যাবে। আবার যখন নেগেটিভ হাফ আসবে তখন এটা কি হবে, রিভার্স বায়াস হবে। রিভার্স বায়াস হওয়ার কারণে দেখো এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে না, আউটপুট সার্কিটটা আমাদের এমনিতেই রিভার্স বায়াস আছে। রিভার্স বায়াস থাকার কারণে এদিকেও রিভার্স বায়াস, তার মানে এদিকের বিভবটা আরো বৃদ্ধি পাবে। এই যে দেখো এখানে বৃদ্ধি পাবে। তাহলে ডিসি বায়াস ভোল্টেজ এইভাবে দেখো অ্যাম্পলিফাইড আউটপুট সিগন্যাল, আমরা এইভাবে একটা ইনপুট সিগন্যালকে আউটপুট সিগন্যালে এরকম ভাবে বিবর্ধিত করতে পারি। এই সার্কিটটা ভালোভাবে অঙ্কন করে তোমাদের এই অ্যাকশনগুলো বুঝতে হবে, অ্যাকশনগুলো বুঝে সুন্দরভাবে এই খাতায় লিপিবদ্ধ করতে হবে। আশা রাখি ইতিমধ্যে তোমাদের বইপত্র কেনা হয়েছে, সেই বইপত্রের মধ্যে সকল বইয়ের মধ্যে এরকম এই ট্রানজিস্টর কিভাবে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে আমাদের সেখানে, এটা আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়েছি। আবার আমাদের এখন থার্ড ইয়ার অনার্সে আমাদের এটা বিস্তারিত আছে, বিভিন্ন বই থেকে তোমরা এটা লিখতে পারবে। তো ঠিক আছে, ক্লাসের আমরা খুব শেষ পর্যায়ে চলে আসছি। শেষ পর্যায়ে তাহলে আজকে তোমাদের এখানেই আমি ক্লাস শেষ করতে চাচ্ছি। শেষ করার আগে যে কথাটি বলবো, অযাচিত বাহিরে ঘোরাঘুরি করা যাবে না। যদি নিতান্তই পারিবারিক এবং ব্যক্তিগত প্রয়োজনে বাহিরে যেতে হয় তাহলে মাস্ক পরে আমরা বাহিরে যাব। কাজ শেষ করে যখন বাসায় ফিরবো তখন সাবান পানি দিয়ে খুব ভালোভাবে 20 সেকেন্ড অন্তত 20 সেকেন্ড ব্যাপী আমাদের হাতটা ধৌত করতে হবে। যদি সাবান পানির কোনো ব্যবস্থা না থাকে তাহলে অ্যালকোহল বেস স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হাত স্যানিটাইজ করতে হবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।